array কি? What is array? বিশেষ ধরনের ভেরিয়েবল আচ্ছা বিশেষ ধরনের না বিশেষ ধরনের ভেরিয়েবল ইন্টারনেটই কি বন্ধ হয়ে গেল? আচ্ছা আমরা যেটা বলছিলাম আপনারা কাছাকাছি গেছেন। অ্যারে কি? অ্যারে হচ্ছে একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একের অধিক ভ্যালু স্টোর করতে পারি। রিপিট করছি, অ্যারে স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একের অধিক ভ্যালু স্টোর করতে পারি। ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। আবারও বলছি, ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। হ্যালো হ্যালো আশরাফ, হ্যালো আশরাফ। জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি আমাকে মডারেশন দিয়ে দেন। স্যার কিভাবে করব? আপনি দেখেন বেশ কয়েকটা এই যে উপরের দিকে, হ্যাঁ আপনি দিয়েছেন, মডারেশন পাওয়া গেছে। এবার ঠিক আছে স্যার? হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, আপনার মাইক্রোফোন অফ করেন। আচ্ছা আমরা অ্যারে নিয়ে কথা বলছিলাম। অ্যারে নিয়ে যা হচ্ছিল সেটা হচ্ছে যে লাইক হেস্টেক বলে শুনেছেন না? হেস্টেক, হ্যাঁ হেস্টেক সম্পর্কে ধারণা আছে তো? হেস্টেকটা কি? খড়ের গাদা, তাই না? যে আপনি কিভাবে ওই গাদাটা তৈরি করেন, একটার পর একটা বা চাপা চাপা দেন না, খড় চাপা দিয়ে দিয়ে উঁচু করে রেখে দেন। আবার কিন্তু চাইলে যে কোনো জায়গা থেকে বের করা যায় খড়, খেয়াল করেছেন? যে কোনো জায়গা থেকে বের করা যায়, কনসেপ্টটা সেম। হ্যাঁ, আপনি ওই একই জায়গায় একটা মাচার মতো তৈরি করলেন ফাঁকা জায়গাতে, তারপর আপনি খড় ওখানে রাখছেন 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 রাখতে রাখতে বড় একটা গাদা তৈরি করলেন। তার মানে একটা জায়গার মধ্যে আপনি অনেকগুলো ভ্যালু রাখতে পারবেন এবং ভ্যালুগুলো থাকবে গোছানো। এখানে প্রোগ্রামিং এর ভাষায় যেটাকে বলা হয় থাকে কি ইনডেক্স। এটা একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল। আমরা একাধিক ভ্যালু সেখানে স্টোর করতে পারি। যে কোনো টাইপের ভ্যালুই পিএইচপি তে স্টোর করা যায় এবং যে কোনো ইনডেক্সের ভ্যালুই আমি যে কোনো সময় বের করে নিতে পারি, চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে গুছিয়ে একটু বলার চেষ্টা করছি। এটা একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমি একের অধিক ভ্যালু স্টোর করতে পারি। ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। ওকে, ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। এখন
ইন্ডেক্স বলতে আমি কি বোঝাচ্ছি। মনে করেন কোন একটা লোকেশন, এটা একটা লোকেশন, এর একটা নির্দিষ্ট নাম আছে, এই লোকেশনটার নাম হিসেবে আমি বলছি যে ডাটা, রাইট? আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি। আমি যদি প্রোগ্রামিং করে একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই তাহলে কিভাবে করব, তাই না? এটা যদি একটা পিএসপি ফাইল হয়, আমি একটা অ্যারে যদি ডিক্লেয়ার করি তাহলে অ্যারে ডিক্লেয়ারটা করতে হবে ঠিক এভাবে। প্রথমে অ্যারের নাম, তারপরে ইকুয়াল দিয়ে অ্যারে ফাংশন সাইন, রাইট? সেটা হচ্ছে অ্যারে ডিক্লারেশন। অ্যারেটার নাম কি? ডাটা। তো এই লোকেশনটার নাম কি? ডাটা। এখন আমি এই ডাটা অ্যারের মধ্যে যদি কোনো ভ্যালু রাখি, ফর এক্সাম্পল আমি ডাটা অ্যারেতে কিছু ভ্যালু রাখছি, ভ্যালু রাখার উপর বেস করে অ্যারেকে 3 ভাগে ভাগ করা হয়। আমি বেসিক্যালি নিউমেরিক যে পদ্ধতিটা সেটা দিয়ে শুরু করছি। আর আগে নামগুলো বলে নেই যে কত ধরনের অ্যারে আছে। অ্যারে মূলত 3 প্রকারের: নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ এবং মাল্টি ডাইমেনশনাল। রিপিট করছি, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ আর মাল্টি ডাইমেনশনাল। এখন আমি নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে পরপর আলোচনা করব। শুরুতে যেটা করছি সেটা হচ্ছে নিউমেরিক অ্যারে। আমি যদি ইন্ডেক্সের কথা বলি, ইন্ডেক্সটা দিতে হয় থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, আর অ্যারের ইন্ডেক্স শুরু হয় অলওয়েজ 0 থেকে। ওকে, অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। সো আমি 0তম ইন্ডেক্সে যদি কিছু ভ্যালু অ্যাসাইন করি, ফর এক্সাম্পল আমি এখানে 100 অ্যাসাইন করেছি, আবারও পরবর্তী যে ইন্ডেক্সটা ওয়ান, এখানে আমি যদি বলি 200, ইন্ডেক্স 2 ইকুয়াল দিয়ে আমি বলি শাহিল। এটা কিন্তু আমি স্ট্রিং লিখেছি, একটু খেয়াল করেছেন? তার মানে একই অ্যারের ভেতরে আমি নিউমেরিক ভ্যালু, একই অ্যারের ভেতরে আমি স্ট্রিং ভ্যালু রাখতে পারছি। হ্যালো, দেখেন আমি কিছু ভ্যালু অ্যাসাইন করছি, তাই না? এটাকে বলা হচ্ছে, উপরের লাইনটাকে বলা হচ্ছে অ্যারে ডিক্লারেশন, পরেগুলোকে বলা হচ্ছে অ্যারেতে ভ্যালু অ্যাসাইন। আমি 3টা ভ্যালু এখন পর্যন্ত অ্যাসাইন করেছি, এর মধ্যে 2টা ভ্যালু ইন্টিজার নিউমেরিক, তাই না? আর একটা ভ্যালু কি? স্ট্রিং। এখন আমি থার্ড যে ইন্ডেক্সটা, এখানে যে ভ্যালুটা রাখছি সেটা হচ্ছে লাইক 7.5। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? রিয়েল ভ্যালু, তাই না? এটাকে বলা হচ্ছে রিয়েল ভ্যালু। আর একটা ইন্ডেক্স ডাটা অ্যারে, এবং এখানে আমি 4তম ইন্ডেক্সে যেটা রাখছি ট্রু, এটাকে আমরা কি বলছি? বুলিয়ান ভ্যালু। তো আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করলাম ডাটা অ্যারে, এর 4টা ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, এই 4টা ইন্ডেক্সে, 4টা ইন্ডেক্স না 5টা ইন্ডেক্স? 5টা ইন্ডেক্স। এই 5টা ইন্ডেক্সে 5টা ভ্যালু রয়েছে এবং 4 রকমের ভ্যালু রয়েছে। খেয়াল করেছেন? এটা কিন্তু শুধুমাত্র পিএসপির অ্যারেতেই সম্ভব। ওকে, এটা শুধুমাত্র পিএসপির অ্যারেতেই সম্ভব, আদার্স কোনো অ্যারেতে এই কাজটা করা সম্ভব হয় না। জাভা, সি, সি প্লাস প্লাস, একটা অ্যারের টাইপ ডিক্লেয়ার করে দিতে হয় এবং টাইপের উপর বেস করে কিন্তু ভ্যালু রাখতে হয়। যদি আমার অ্যারের টাইপ হয় ইন্টিজার, সেখানে ইন্টিজার ভ্যালুই থাকবে। পিএসপি তে এই ফ্যাসিলিটিটা রয়েছে যে আমি একই অ্যারের ভেতরে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু স্টোর করতে পারি। ক্লিয়ার? কোনটা আগে?
কই চলে গেল? তাহলে আমার অ্যারে কি ছিল? ডাটা অ্যারে। যে কোনো নাম হতে পারে অ্যারে। অ্যারে আমি ডিক্লেয়ার করলাম, ইন্ডেক্সে আমি ভ্যালু রাখছি ইন্ডেক্স 1 এ আমি সাহিল রাখছি, ডাটা অ্যারের ইন্ডেক্স 2 তে আমি 7.5 রাখছি, ডাটা অ্যারের ইন্ডেক্স 3 তে আমি 2 রাখছি। এই যে ভ্যালুগুলো আমার তিনটা অ্যারে তিন ধরনের ভ্যালু, চারটা অ্যারে ইন্ডেক্সে চার ধরনের ভ্যালু আছে। এখানে ভ্যালুগুলো কিভাবে থাকবে, রাইট? আমার অ্যারেতে ইন্ডেক্স কয়টা আছে? চারটা। আমার মেমরি লোকেশনের নাম কি? ডাটা। সে কয়টা স্ট্যাক তৈরি করবে? চারটা। ওকে, সো স্ট্যাক তৈরি করবে বেসিক্যালি চারটা। আমি বোঝাতে পেরেছি? তিনটা মাঝখানেই রাখতে হবে, বারবার ভুল করছি। আদার্স কোনো প্রবলেম ফেস করছে? আচ্ছা, এখানে আমরা দেখি, দেখেন প্রথম স্ট্যাকে যেটা রেখেছিলাম ভ্যালুটার নাম কি ছিল? প্রথমে দিয়েছিলাম কি? 100। ওকে, তারপরে বার আমি দিয়েছিলাম সাহিল, এর পরে বার ভ্যালু আসছিল কত? 7.4। আর এখানে আমরা রেখেছিলাম কি? ট্রু। তার মানে আমি অ্যারেতে যে ভ্যালুগুলো রাখছি ওই অ্যারের ভ্যালুগুলো কি চলে আসে এই মেমোরিতে স্ট্যাক আকারে রয়ে যাচ্ছে। সো আমি ইন্ডেক্স ধরে কল করলে ওই ডাটা অ্যারের 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3। বুঝতে পেরেছেন? আমি যে কোনো জায়গা থেকে ভ্যালু কিন্তু পিক করে নিতে পারি। আচ্ছা, এখন আমি যদি আমাদের প্রোগ্রামিং সিনট্যাক্সে যাই, প্রপার সিনট্যাক্সে যাই, পিএইচপি ফাইল অ্যারে,
অ্যারেটার কারেক্ট সিনট্যাক্স অনুযায়ী যদি আমি এটাকে ডিক্লেয়ার করি এভাবে লিখতে হয়, এটাকে বলা হচ্ছে কি অ্যারে ডিক্লারেশন। আমি কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম অ্যারের ভ্যালু অ্যাসাইনমেন্ট, আমি ইন্ডেক্স দিচ্ছিলাম, ভ্যালু দিচ্ছিলাম। বিষয়টা বোঝা যাচ্ছে? ইন্ডেক্সের সংখ্যা বাড়াতে পারি, ভ্যালু আমি চেঞ্জ করতে পারি। এর পরেরটা কি হবে? হ্যাঁ 2000 হবে। এ ধরনের কোশ্চেন আসছিল, পারেন নাই। গুড। আর এখন আমার ইন্ডেক্স আছে কি 0 থেকে 4, তাই না? 5টা ইন্ডেক্স এখানে রয়েছে। শুরু হয়েছে 0 থেকে, আরে অলওয়েজ শুরু হবে কোথা থেকে? 0 থেকে। এখন এটা হচ্ছে একেবারে বেসিক স্টাইল। আমি যদি এই লেখাটাকেই এভাবে লিখি সেক্ষেত্রেও ভুল হবে না, একটু খেয়াল করেন। ভুল হবে? ভুল হবে না। হ্যাঁ, দুইটা স্টাইলে আপনি অ্যারেতে ভ্যালু অ্যাসাইন করতে পারেন। আবারও বলছি, দুইটা স্টাইলে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। এক হচ্ছে যে এটাকে বলা হয় বিগিনার স্টাইল, যে অ্যারের ইন্ডেক্স অ্যাসাইন করে দিয়ে দিয়ে ভ্যালু অ্যাসাইন করা। আর এখানে কিন্তু অ্যারের ইন্ডেক্সটা উজ্জ আছে। ইন্ডেক্সটা কিভাবে পাবে? অটোমেটিক। প্রথম ভ্যালুটা 0-তে, হ্যাঁ হ্যাঁ, প্রথম ভ্যালুটা 0 ইন্ডেক্সে, দ্বিতীয় ভ্যালুটা 1 ইন্ডেক্সে। সে এলোমেলো কিছু করবে না। আমি এখানে এলোমেলো করতে পারি, আমি এটা 1 2 5 6 দিতে পারি, রাইট? আমি যখন অ্যারে ডিক্লেয়ার করছি এবং ইন্ডেক্সটার মান আমি নিজেই দিচ্ছি, তখন আমি আমার মতো করে ইন্ডেক্স দিতে পারি। আর যখন এভাবে লিখবো তখন প্রোগ্রাম অটোমেটিক তাদের ইন্ডেক্স অ্যাসাইন করে দেবে সিরিয়াল অনুযায়ী। 0 1 2 3 4 এই সিরিয়াল অনুযায়ী তারা তাদের ইন্ডেক্স অ্যাসাইন করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের যেটা সুবিধা সেটাই তো আমরা প্র্যাকটিস করব, রাইট? সো ম্যাক্সিমাম কেসেই আমরা এই স্টাইলটাই দেখব, বা প্র্যাকটিসের সময় এটাই আপনারা করবেন। যখনই বেশি ডাটা নিয়ে কাজ করা হবে, কম ডাটা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনি ওই স্টাইলটা ফলো করতে পারেন। ধরেন আমার অ্যারেতে 5টা ডাটা, আমি এভাবে লিখতে পারি। আমার অ্যারেতে 10টা ডাটা, এভাবে লেখা যাবে? হ্যাঁ, আমি কিন্তু বলতে পারবো না যে কোন ইন্ডেক্সে কিভাবে ডাটাটা রয়েছে। ওকে। আর যদিও নিউমেরিক অ্যারের ইউজ খুব কম, ম্যাক্সিমাম কেসে ইউজ করা হয়ে থাকে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো নিউমেরিক কেন বলা হচ্ছে? নাম্বার দিয়ে ইন্ডেক্স গুলো দেওয়া হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে নিউমেরিক অ্যারে। আর আমি যখন ভ্যালু নিয়ে কাজ করতে যাব, মনে করেন আমি যখন ভ্যালু রেখেছি, এই ভ্যালুগুলো আমি কিভাবে পাবো? আমার 4টে ইন্ডেক্সে 4টা ভ্যালু রয়েছে, আমার যে কোনো একটা ভ্যালু দরকার। ডলার ডাটা আমি যদি বলি 0, কত আসার কথা? 100। কই গেল? আপনি কি এখান থেকে অফিসে যাবেন?
দেখেন আমার আউটপুট কত আসছে 100 তাই না আমার এখানে 100 আসছে আমি যদি ইনডেক্স বলি 10 কত আসবে 10 তম ইনডেক্স আছে এখানে অ্যারে আছে ডাটা বাট 10 তম ইনডেক্সে কোনো ভ্যালু নেই এবং এটা ডিক্লেয়ারও করা নেই আনডিফাইন্ড অফসেট এরকম যদি থাকতো লাইক দ্যাট ইনডেক্স আছে ভ্যালু নেই তখন বলা হচ্ছে কি সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড এন্ড সিনট্যাক্স এরর চলে গেছে না জাস্ট ইনডেক্স ডিক্লেয়ার করা আছে দেখেন আনডিফাইন্ড অফসেট 10 অন লাইন 10 আনডিফাইন্ড অফসেট 10 অন লাইন 13 সে এইটাকে এই অফসেটটাকে আনডিফাইন্ড বলছে দ্যাট মিন্স এই 10 নামে কোনো ইনডেক্সের ভ্যালু যেহেতু নেই সে ওই জায়গাটাই ক্রিয়েট করতে পারছে না আবার ওই ইনডেক্সের ভ্যালু আমি চেয়েছি তখনও বলছে যে এই ইনডেক্সের নামে কোনো অফসেট আমি খুঁজে পাচ্ছি না বাট আমি যদি এরকম করি ইকুয়াল নাল তখনও কিন্তু এই এররটা ফিক্স হয়ে যাবে ভ্যালু আছে কি সেখানে নাল ভ্যালু ক্লিয়ার সো আপনি ইনডেক্স ডিক্লেয়ার করলে হবে না সেখানে মিনিমাম একটা ভ্যালু পুশ করতে হবে এলোমেলো হলেও কোনো সমস্যা নেই এ কিন্তু ভ্যালু পেয়ে গেছে আমি যদি এখানে শাহিন লিখি সে শাহিন কিন্তু আমাকে রিটার্ন করবে এই কথা বলবে না যে আমার এর সামনে যে আরো 6টা ইনডেক্স থাকার কথা ছিল বা 5টা ইনডেক্স থাকার কথা ছিল নেই 5 6 7 8 9 আছে 4 এর পরে কি আছে 10 কাজ করছে কিন্তু তো তার মানে আমি যখন ম্যানুয়ালি নিউমেরিক্যাল অ্যারে নিয়ে কাজ করছি অ্যারের ইনডেক্সের নাম্বারটা এলোমেলো হলে সে ভুল ধরবে না বাট এলোমেলো হলে বিপদে পড়বেন আপনারাই প্রোগ্রামিং করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ক্লিয়ার সো নিউমেরিক অ্যারে কাজ করে ইনডেক্সের উপর বেস করে আর ইনডেক্সের নাম্বারটাই অফসেট দ্যাট মিন্স ওই অ্যারের স্ট্যাক লোকেশনটা রাইট যে স্ট্যাক গুলো করা হচ্ছে না যে গুছিয়ে রাখা হচ্ছে স্ট্যাকের লোকেশনটা ইনডেক্সের নাম্বার দিয়ে সেট করা হয়ে থাকে ওকে নাইস সো আমরা নিউমেরিক অ্যারে সম্পর্কে জানছিলাম দুই ভাবে নিউমেরিক অ্যারে লেখা যায় এবং সে তার ভ্যালু গুলো নিয়ে আমরা কাজ করতে পারি অ্যারে কেন আমার একটা জায়গার মধ্যে অনেক ভ্যালু রাখতে হবে তখন কি অ্যারে লাগবে আমি একটা ফরম্যাট ডাটা পিএইচপি এর একটা সিনট্যাক্স এর মধ্যে রেখে দিতে চাচ্ছি অ্যারে ছাড়া অন্য কোনো উপায় নেই আমি ডেটাবেসের ডাটা তুলে নিয়ে আসতে চাচ্ছি এবং ফ্রন্ট এন্ডে নেয়ার আগে কোথাও রেখে দিতে চাচ্ছি অ্যারে ছাড়া অন্য কোনো ওয়ে নেই ক্লিয়ার সো আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন ডাটা হ্যান্ডেল করতে যাবেন ডাটা নিয়ে কাজ করতে যাবেন অ্যারে ছাড়া কোনো বিকল্পই নেই সো আমি যদি অ্যারে হ্যান্ডেল না করতে পারি আমি ডাটা হ্যান্ডেল করতে পারবো না ডাটা হ্যান্ডেল করতে না পারলে আমি ডাইনামিক সাইট তৈরি করতে পারবো না ক্লিয়ার সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারের কনসেপ্টটা আমাদের একেবারে ক্লিয়ার থাকতে হবে সো কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয় আমরা জানলাম নিউমেরিক অ্যারেতে কিভাবে ভ্যালু রাখতে হয় সেটা আমরা শিখলাম ভেরি সিম্পল যে আমরা অ্যারের ইনডেক্স ধরে আমি ভ্যালু রেখে দিতে পারি আর যখন আমরা বিগ ডাটা নিয়ে কাজ করব আমরা যখন রিয়েল লাইফের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তখন দেখবেন যেন ডেটাবেসের ডাটা তুলে এনে তার মধ্যে রেখে দিচ্ছি ওকে আচ্ছা এখন আলোচনায় আসি অ্যাসোসিয়েটিভ অ্যারে সিনট্যাক্সে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা হচ্ছে মোস্টলি ইউজড অ্যারে প্রোগ্রামিং এর অ্যারে ডিক্লারেশন সেম এস ডেটা বলি অ্যাসোসিয়েটিভ ডেটা যে কোনো নামেই আপনি অ্যারের নাম দিতে পারেন বাট নামটা যখন আমি বলেছি সরি আপনারা যখন নেমিং কনভেনশন ফলো করবেন আমি নাম লেখা 3টা রুলস দিয়েছিলাম মনে আছে কিনা ভেরিয়েবল যেদিন আলোচনা করি ওই দিন নাম লেখার 3টা রুলস আমি দিয়েছিলাম একটা হচ্ছে মিনিংফুল দুই হচ্ছে কি
রিডেবল, আর 3 স্মল লেটার। ওকে, মিনিংফুল, রিডেবল, স্মল লেটার, ম্যান্ডেটরি পার্ট। ওকে, আমাদের এই তিনটে প্র্যাকটিস করতে হবে। কোন কোন ক্ষেত্রে আপনি নামগুলোতে এই রুলস গুলো ফলো করবেন সেটা কি বলেছিলাম, যে কোথায় কোথায় আমাদের নামের এই রুলস গুলো ফলো করতে হবে। যদি না বলে থাকি আমি লিস্ট করছি, এর বাইরে একেবারে যাওয়াই যাবে না। ওকে, আমি যখন কোনো প্রজেক্ট করব, প্রজেক্ট নেম, ওকে, প্রজেক্টের মধ্যে ফোল্ডার করব, ফোল্ডার নেম, ফোল্ডারের মধ্যে কি থাকবে, ফাইল, সো ফাইল নেম, ফাইলের মধ্যে কি থাকবে, ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল যেখানে আছে, প্রোগ্রাম যেখানে আছে সেখানে অ্যারে থাকতে পারে, সো অ্যারে নেম। ওকে, এখন ডেফিনেটলি আমি যখন প্রোগ্রামিং করছি সেখানে আমাকে ফাংশন লিখতে হবে, আমাকে ফাংশন নেমেও স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে। নাও নাম আরো কিছু জায়গাতে দেয়ার আছে, আমার এই প্রজেক্টটা ডেটাবেসের সাথে কানেক্টেড হবে, সো ডেটাবেস নেম। ওকে, ডেটাবেসের ভেতরে ডাটা গুছিয়ে রাখার জন্য টেবিলের দরকার পড়বে, টেবিল নেম। টেবিলের ভেতরে ফিল্ডগুলোকে মেনশন করার জন্য ফিল্ড নেম। ঠিক আছে, সো যত জায়গাতে নাম আছে আমরা এই নামগুলো মিনিংফুল স্মল লেটারে করার চেষ্টা করব। আর একটা জায়গাতে নাম আছে যেটা আমি ইচ্ছে করে স্কিপ করে গেছি, যা এই রুলস এর মধ্যে পড়ে না, সেটা কি ক্লাস। ক্লাসের নাম ক্যাপিটালাইজ করতে হয়। ক্লাস ফাইল নেম আমরা স্মল লেটারে করব, বাট ক্লাসের নাম যখন আমি দিব তখন এটা ক্যাপিটালাইজ হবে। সো এই রুলস এর মধ্যে যখন পড়ছে না, এই কারণে আমি ক্লাসের নামটা লিস্টে রাখি নাই। ক্লিয়ার? সো যখনই আমরা প্রোগ্রামিং করব তিনটা ভেরি সিম্পল স্ট্যান্ডার্ড রুলস মাথায় রেখে কোডটা লেখার চেষ্টা করব। ওকে, আরেকটা জায়গা একটু আছে, এই জায়গাটাতে ফাইল নেম, ফাইল নেমের ভেতরে ভেরিয়েবল নেম, অ্যারে নেম, ফাংশন নেম আমি বলেছি, বাট যদি ফাইলটা হয় এইচটিএমএল এর, এইচটিএমএল ফাইলের মধ্যে কি নাম দেওয়ার জায়গা আছে না, ফর্মের ফিল্ডের নাম। ফর্মের ভেতরে কি আমরা ফিল্ড নেম দেই, মনে আছে? ফর্মের ভেতরে আমরা ফিল্ড নেম দিয়ে থাকি, সেই ফর্মের ফিল্ডের নামগুলো আমাকে খুব ভালো মতো দিতে হবে। ওকে, তো কি কি হলো, প্রজেক্ট নেম, ফোল্ডার নেম, ফাইল নেম, ফর্ম ফিল্ড নেম, ভেরিয়েবল নেম, array name, function name, database name, table name and field name. হ্যাঁ, আচ্ছা, প্রসেসর একটু স্লো। আচ্ছা আচ্ছা, প্রসেসরটা একটু স্পিড আপ করেন। হ্যাঁ, এখনো পেন্টিয়ামে আছেন। আচ্ছা, তাহলে কি কি হলো, যে আমরা ফোল্ডারের নামগুলো বা ফাইলের নামগুলো কোন রুলস হবে সেটা বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে আমি কিন্তু স্পেসিফিক ভাবে ভেরিয়েবলের বেলায় ভেরিয়েবলের রুলস গুলো বলেছি, ভেরিয়েবলের নেমিং কনভেনশন গুলো বলেছি না। নেমিং কনভেনশনের জন্য যে তিনটে রুলস আছে, হ্যাঁ, ডলার সাইন হতে হবে, এ টু জেড স্মল, ক্যাপিটাল, নাম্বার, আন্ডারস্কোর হতে হবে, রাইট, 63 ক্যারেক্টার, আর ভেরিয়েবলের নামের সামনে নাম্বার হওয়া যাবে না। এই তিনটে রুলস কিন্তু এক্স্যাক্টলি সেম অ্যারের নামের ক্ষেত্রেও। সো আমি ভেরিয়েবল নামের জন্য যে সিনট্যাক্স রুল জানি, অ্যারের নেমের ক্ষেত্রেও সেম সিনট্যাক্স রুলসই ফলো করব। হ্যাঁ, স্পেশাল ভেরিয়েবল। ওকে, আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে বলছিলাম। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে ইনডেক্সের নাম দিয়ে দেওয়া হয়, রাইট। অ্যাসোসিয়েটিভ অ্যারে ইনডেক্সের নাম এভাবে দেওয়া হয়,
হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি পাই। ঠিক আছে, কি কি আছে ওখানে? ম্যানেজার আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করুন। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ঠিক করে দিতে। হ্যাঁ, আর ওই যে ইয়েগুলো, পাইপগুলো ওনাকে বলো যদি পাইপের ব্যবস্থা করে লাগাতে পারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন দেখেন সিটি বলেছে, কান্ট্রি, বাংলাদেশ। সো কয়টা ইন্ডেক্স আছে? 4টা। এরকম 100 ইন্ডেক্স থাকতে পারে। এখন 100টা ইন্ডেক্স থাকলেও আমার কিন্তু মনে রাখার দরকার নেই কোন ইন্ডেক্সে কোন ভ্যালু আছে। ফর এক্সাম্পল, আমি 4টা ইন্ডেক্স দিয়েছি, 0 1 2 3 4 বা 0 1 2 3। 0 তে নেম রেখেছি, 1 এ এজ রেখেছি, 2 তে আমি সিটি রেখেছি, আর 3 তে আমি কান্ট্রি রেখেছি, যেটা মনে রাখা অত্যন্ত ডিফিকাল্ট, রাইট? বাট যদি আমি অ্যারের ইন্ডেক্সটা ঠিক মিনিংফুল দেই, ইন্ডেক্সের নাম নেম, সো ভ্যালু নেম আছে, ইন্ডেক্সের নাম এজ, সেখানে এজ আছে, ইন্ডেক্সের নাম সিটি, সেখানে সিটি আছে, ইন্ডেক্সের নাম কান্ট্রি, সেখানে কান্ট্রি আছে। বিষয়টা বুঝতে পেরেছেন? সো ইন্ডেক্সের নামগুলো যখন অ্যাসোসিয়েট করে দেওয়া হচ্ছে, নেমগুলো যখন বসিয়ে দিচ্ছেন, ওই ধরনের অ্যারেকে আমরা কি বলছি? অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যারেতে আর নাম্বার নেই, অ্যারের ইন্ডেক্সে নাম্বার নেই, অ্যারের ইন্ডেক্সের মধ্যে আমি নাম বসিয়ে দিয়েছি, যেটা একটা মিনিংফুল নেম হবে। ক্লিয়ার? সো এই ধরনের অ্যারে সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। আমার ফর্মে 20টা ফিল্ড আছে, ওই 20টা ফিল্ডের ডাটা একটা অ্যারেতে রাখতে হবে। আমি কি 0 1 2 দিয়ে রাখবো? ফর্মের কি একটা ফিল্ড দিতে হয় না? ফিল্ডের একটা নাম দিতে হয়, ওই নামগুলোই অ্যারের ইন্ডেক্স হিসেবে আমি বসিয়ে দিব, যাতে আমি খুব সহজে সেটাকে পিক করতে পারি, যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। ক্লিয়ার? সো অ্যাসোসিয়েটিভ অ্যারের নামগুলো আপনি আপনার মতো করে মিনিংফুল দেবেন এবং সেই অনুযায়ী ভ্যালুগুলো আসবে। যে কোনো ইন্ডেক্সে যে কোনো টাইপের ভ্যালু আসতে পারে। আমি ভ্যালু যদি বের করে নিতে চাই, যে আমি একটা ভ্যালু চাচ্ছি এএস ডাটা, আমি যদি এখান থেকে বলি এজ, সো ডেফিনেটলি আমার আউটপুট ভ্যালু কি আসবে? 7, তাই তো আসছে, রাইট? আমি যদি এখানে ইন্ডেক্সের নাম দিয়ে দেই সিটি, তাহলে আমার আউটপুট কি আসবে? ঢাকা। ক্লিয়ার? সো এই যে বিষয়গুলো, সেটা কিন্তু ট্রান্সপারেন্ট এবং ক্লিয়ার হচ্ছে। আমরা নিউমেরিক অ্যারেতে যেটা দেখছিলাম নাম্বার দিয়ে, ওটাই শুধু রিপ্লেস হয়েছে এখানে কি দিয়ে? নেম দিয়ে। ওকে, আচ্ছা, এই লেখাটাকে আর একটু ভিন্নভাবে লেখা যায়, যেটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এটা ইন্টারমিডিয়েট বা বেসিক লেভেল প্র্যাকটিস বলা হয়ে থাকে, যে আমরা বেসিক লেভেলে এই প্র্যাকটিসটা করে থাকি। বাট যখনই কোনো অ্যারেতে ইন্ডেক্সের সংখ্যা কম থাকে, নিউমেরিক হোক আর অ্যাসোসিয়েটিভ, সিঙ্গেল লাইনে লেখা হয়, যেটা ম্যানেজ করাটা ইজি। ওকে, আমি যদি এই 4টে ইন্ডেক্সের ভ্যালু এক লাইনে লিখতে চাই অ্যারে ডিক্লারেশন পিরিয়ডে, যে আমি ডিক্লেয়ার করছি, ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, তাহলে এভাবে লিখব। প্রথমে ইন্ডেক্সের নাম, তারপরে এটাকে বলা হয় অ্যারে অবজেক্ট। এই সাইনটা যদি কখনো আপনাদের সামনে আসে, আপনাকে যদি বলা হয় যে এটা কি ধরনের সাইন, পিএসপির ক্ষেত্রে এটা কি, বা নরমাল বাই ডিরেকশনাল ওয়েতে আপনি এখানে রাইট অ্যারো বলা হচ্ছে এটাকে, রাইট? এটাকে অবজেক্ট সাইন বলা হয়, অ্যারে অবজেক্ট। আবারও বলছি, এটার নাম কি? অ্যারে অবজেক্ট। পিএসপি তে অবজেক্ট সাইন হচ্ছে দিস, হাইপেন গ্রেটার দেন, কনফিউশন তৈরি করে।
পিএসপি তে অবজেক্ট সাইন হচ্ছে দিস ওয়ান হাইফেন গ্রেটার দেন, এটা পিএসপি এর অবজেক্ট সাইন। আর অ্যারের অবজেক্ট সাইন কি দিস। হ্যালো, দেখেন আমি যদি এখান থেকে লিখি, এভাবে লিখবো নেম কোটেশন সাহিল আলো, কমা দিতে হবে। প্রথমটা এই থার্ড ব্র্যাকেটের দরকার নেই, ভুলবশত দিয়েছে। প্রথমটা ইন্ডেক্স অবজেক্ট সাইন, তারপরেরটা কি ভ্যালু, আবারও ইন্ডেক্স, ইন্ডেক্সটার নাম কি এস, তারপরে কি অবজেক্ট সাইন দেন ভ্যালু, যেহেতু এটা নাম্বার কোটেশনের দরকার নেই, আবার কমা, আবার ইন্ডেক্স, ইন্ডেক্সটা কি সিটি, কারণ ভ্যালুটা যেহেতু স্ট্রিং তাহলে আবার কি হবে কোটেশন। বিষয়টা বোঝা যাচ্ছে যে কিভাবে লিখছি আমি। আবার ইন্ডেক্স, ইন্ডেক্সটা কি কান্ট্রি, সো এখানে ভ্যালুটা কি হবে সো এই লেখাটাকেই আমি এক লাইনে লিখলাম। ক্লিয়ার? সো বারবার কিন্তু আমাকে এস ডাটা কথাটা লিখতে হয় নাই, অটোমেটিক এই নেম, এই এজ, সিটি এবং কান্ট্রি, ইন্ডেক্স এবং তার অ্যাসাইন ভ্যালুগুলো অ্যারোর পাশ দিয়ে দেওয়া আছে। মানে দুই ভাবে আমি অ্যারে লিখতে পারি। প্র্যাকটিস করা হয় কোনটা? বিগিনার্সরা এই স্টাইলে প্র্যাকটিস করে, আমরা বিগিনার্স, তাই না? আমরা এন্ট্রি লেভেলে আছি, আমরা এই প্র্যাকটিসটাই করব যেটা আমি সিলেক্ট করে রেখেছি। ওকে, সো দুইটা ডিফারেন্ট অ্যারে দেখালাম এবং দুইটার আবার দুই রকমের ভ্যালু অ্যাসাইনমেন্ট টেকনিক আমি কিন্তু দেখিয়েছি এবং কাজ করার ধরন বরং সেম। আমি যখন এই সিটিটা কল করছি আমার আউটপুট কিন্তু আর চেঞ্জ হবে না, সিটিই আসবে, রাইট? এলোমেলো কোনো কিছু নেই, বাট কাজের প্রয়োজনে আপনি যখন কোনো কাজ করবেন, অন্যের কাজ হয়তো দেখতে হবে, যে লাইক আপনার সিনিয়ররা কোনো একটা পার্টে কাজ করছে, তারা হয়তো ওভাবে লিখেছে, আমার যদি না জানা থাকে আমি কিন্তু বুঝতে পারবো না, মাথা ঘুরে যাবে, এলোমেলো হয়ে যাবে সবকিছু। ক্লিয়ার? সো আমি প্র্যাকটিস করি যেটা সেটাই করব, বাট আস্তে আস্তে কিন্তু আমাদের ওই স্টাইলের দিকে যেতে হবে। ওকে ওকে, নাইস। বলেন। আচ্ছা, সিঙ্গেল কোটেশন হচ্ছে পার্থক্য আছে সিঙ্গেল কোট আর ডাবল কোট। যদি অ্যারের ক্ষেত্রে বলি, অ্যারের ইন্ডেক্স গুলো অবশ্যই সিঙ্গেল কোট হবে। অ্যারের ইন্ডেক্স গুলো অলওয়েজ সিঙ্গেল কোট দিতে হয়। ডাবল কোট স্ট্রিং এর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। ডাবল কোট ভেরিয়েবল কে চিনতে পারে, লাইক আমি যদি এখানে এই কাজটা করি, ইকো এভাবে দেই, দিস ইজ স্ট্রিং $as ডাটা, এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি, একটু খেয়াল করেন। এর ভেতরে আমি ইন্ডেক্স পুশ করছি এবং ইন্ডেক্সের নাম আমি দিচ্ছি সিটি। এখানে কিন্তু হ্যাঁ প্রবলেম ক্রিয়েট করছে, খেয়াল করেছেন যে এটা কিন্তু এভাবে কাজ করবে না। যে আপনি যখনই এখানে ডাবল কোটের মধ্যে সিঙ্গেল কোট পুট করতে চাচ্ছেন অ্যারের ইন্ডেক্স আকারে, এটা কাজ করবে না। বাট আপনি যদি ডাবল কোটের মধ্যে সিঙ্গেল একটা অ্যারে পুশ করতে চান, এরর ফ্রি। আপনি যদি এই কোটেশনের মধ্যে সিঙ্গেল কোট দিয়ে দেন, যে লাইক দিস, তখন এটার কিন্তু অ্যারে থাকছে না। মানে সিঙ্গেল কোটের ভেতরে অ্যারে বা ভেরিয়েবল চিনতে পারে না, ডাবল কোট অ্যারে বা ভেরিয়েবল চিনতে পারে। পার্থক্যটা এটাই এখানেই, যে সিঙ্গেল কোটেশন পিওর স্ট্রিং আর ডাবল কোটেশন স্ট্রিং এর একটা আপডেটেড রূপ আর কি। ওর ভেতরে আপনি সিঙ্গেল কোটে ইউজ করতে পারেন, ওর ভেতরে আপনি অ্যারেও ইউজ করতে পারেন, ওর ভেতরে আপনি ভেরিয়েবলও ইউজ করতে পারেন। ওকে, বাট অ্যারের ইন্ডেক্স গুলো আমরা অলওয়েজ দিয়ে থাকি কি হিসেবে? সিঙ্গেল কোট হিসেবে। সো এবার আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা দেখব। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা একটু দেখেন, হ্যাঁ 2 মিনিট। যা দেখেছি নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ, এরা কিন্তু ওয়ান ডাইমেনশন। রিপিট করছি, নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভটা কি ওয়ান ডাইমেনশন, বাট মাল্টি ডাইমেনশন কোনটা? মাল্টি ডাইমেনশনাল এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল যে অ্যারেটা সেটা হচ্ছে তার মিনিমাম দুইটা ডাইমেনশন থাকবে। ওকে,
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যতগুলো আছে 2 এর অধিক কিন্তু কোনো ডাইমেনশন নেই। ম্যাট্রিক্স শুনেছেন, যার মূলত 3টা ডাইমেনশন এক্স ওয়াই এন্ড জেড। প্রোগ্রামিং এ এক্স ওয়াই জেড ডাইমেনশন বলে কোনো কিছু নেই, এক্স আর ওয়াই আছে। ওকে, এক্স টা রো ধরা হয়, ওয়াই কে কলাম ধরা হয়। এক্স টা ভার্টিক্যাল আর রো হরাইজন্টাল, আর ওয়াই টা হচ্ছে হরাইজন্টাল। ওকে, সো প্রোগ্রামিং এর ভাষায় আমরা যেটা করি, প্রথম ডাইমেনশনটাকে রো বলা হয়, সেকেন্ড ডাইমেনশনটাকে কলাম বলা হয়। আপনি তারপরে একটা রো এর ভেতরে আবার 2 ডাইমেনশনাল অ্যারে বসতে পারেন। ঠিক আছে, সো অ্যারের ভেতরে অ্যারে দিয়ে অনেকগুলো ডাইমেনশন ক্রিয়েট হতে পারে, বাট অলওয়েজ একটা অ্যারে কি টাইপের হবে? মাল্টি ডাইমেনশন হলে 2D হবে। ওকে, সো আমরা 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। 2 ডাইমেনশনাল অ্যারেটা নরমালি এভাবে যদি আমি লিখি যে লাইক এম ডাটা, ডাইমেনশন কয়টা? 2টা। হ্যালো হ্যালো হ্যাঁ বুঝলাম। আচ্ছা, তো এখন যেটা বলছিলাম যে 2D অ্যারে কনসেপ্টে আমাদের এখানে যে টেবুলার কনসেপ্টটা আমি দেখালাম, যে টেবুলার পদ্ধতিতে যেভাবে ডাটা রাখা যায়, ওখানেও অ্যারের ভেতরেও ঠিক একই স্টাইলে ডাটা রাখা হয়। আমি যদি এটাকে একটু ভেঙে ছোট করে নিই, মনে করেন ছোট্ট একটা টেবিল বানালাম, যার রো কয়টা করছি? 3টা, এবং যার কলাম আমি করছি কয়টা? 2টা। তাহলে এই পয়েন্টগুলোর যদি আমি নাম দিয়ে দিই, এই পয়েন্টগুলোকে, এটাকে আমি 0 0 পয়েন্ট বলতে পারি, এটাকে আমরা কি বলবো? 0 1, এটা কি 1 0, ওয়ান ওয়ান। ঠিক একইভাবে এটা হবে কি 2 0, আর এই পজিশনটা হবে আমার 2 2 2 1 1। নাইস। তো এটা হচ্ছে এই বক্স পজিশন গুলোর নাম আমার। 0 রো, 0 1 2, কলাম কি 0 আর 1। তো 0 1 কলাম কিন্তু ফিক্স, রো কিন্তু চলক হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো যদি আমি এই অ্যারেতে ডাটা পুশ করতে চাই, আমি যদি প্রোগ্রামিং করে এখানে ডাটা দিতে চাই, মনে করেন আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম এম ডাটা অ্যারে, আর এম ডাটা অ্যারের 0 0 ইন্ডেক্সে আমি লাইক 100 দিচ্ছি, 0 1 1 0 1 1, আর কি আছে 2 0 2 1। সো 200 300 400 5 and 6। সো কি কি হলো? সো আমার কয়টা ইন্ডেক্স আছে এখানে? 6টা ইন্ডেক্স, 6টা ইন্ডেক্সে 6টা ভ্যালু আছে। এখন একটু বলেন যে আমি এই 1 1 400 এটা কোথায় বসবে? এখানে এই লোকেশনটাতে, তাই না? হ্যাঁ, এটা 1 1 পজিশন, এবং এখানে বসবে কি 400। এখানে ভ্যালু হচ্ছে আমার 400। ক্লিয়ার? তো আমি যদি টেবুলার ওয়েতে এই ডাটাগুলো বসাই, তাহলে টেবিলে সুন্দর করে আমি বসিয়ে দিতে পারবো। আর যদি টেবিলেই ডাটাগুলো থাকে, আমি তুলে অ্যারেতে এভাবে রাখতে পারবো। বিষয়টা বোঝা যাচ্ছে? যে নরমালি যেটা করা হয়ে থাকে, 2D অ্যারে জেনারেট করা হয়ে থাকে খুবই কম। প্রোগ্রামিং এর প্রয়োজনে 2D অ্যারে তৈরি করা হয় খুব কম, বাট তৈরি হয় অনেক বেশি। করা হয় কম, হয় অনেক বেশি।
অ্যানসার করছি কিভাবে তৈরি করা হয় যখন আমাদের প্রয়োজনে আমরা 1D অ্যারে ডাটা নিয়ে অথবা ফরম্যাট ডাটা নিয়ে আমরা 2D অ্যারে প্রোগ্রামেটিক্যালি তৈরি করতে পারি, যা খুব রেয়ার কেসে করা হয়ে থাকে জটিল কোনো প্রবলেম সলভ করার জন্য। বাট যখনই আমি কোনো টেবিলের ডাটা তুলে নিয়ে ফ্রন্টে ওটাকে ডিসপ্লে করতে চাই, একটা টেবিলের ডাটা তুলে নেওয়ার অর্থই হচ্ছে 2D আকারে ডাটাটা আমার কাছে চলে আসলো। সো প্রজেক্ট করতে গিয়ে নাম্বার অফ টাইম আপনাকে সেই কাজটা করতে হবে, ডেটাবেসের ডাটা আপনাকে তুলতে হবে এবং সেই ডাটাটা হ্যান্ডেল করে ফ্রন্ট এন্ডে এক্সিকিউট করতে হবে। তার মানে 2D অ্যারে জেনারেট হয় বেশি, আমাকে বুঝতে হবে যে ডাটাগুলো যেটা আসছে ডেটাবেস থেকে আমার অ্যারেতে সেটা কিভাবে আছে। না বুঝলে ওই ডাটাগুলোকে আমি সুন্দর করে ম্যানেজ করতে পারবো না, প্রয়োজন অনুযায়ী সেটাকে আমি ডিসপ্লে করাতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ, আমরা বুঝতে পারছি। সো এখানে যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি যে 2D অ্যারেতে বেসিক্যালি আমরা এখন পর্যন্ত মনে করে রাখি বা ধরে রাখি তার দুইটাই ডাইমেনশন, এর আদার্স কোনো ডাইমেনশন নেই বা হবে না। ফার্স্ট ডাইমেনশনটা হচ্ছে রো, সেকেন্ড ডাইমেনশনটা হচ্ছে আমার কলাম। ওকে, কলাম ফিক্স থাকে, রো চলক হিসেবে থাকে, মানে রো বাড়তে থাকে। কলাম কিন্তু যখন কোনো টেবিল তৈরি করা হয় ওখানে কিন্তু কলাম ফিক্সড হয়ে যায়, দেন ডাটাগুলো সেখানে আসতে থাকে। তো রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করা আর নর্মাল কোনো প্রজেক্টে কাজ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে, এক্সপেরিয়েন্সও হতে হয় ডিফারেন্ট। হ্যাঁ, সো যদি আপনাদের লাইফ টাইমে রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করার এক্সপেরিয়েন্স হয় তখনই আপনি অ্যাকচুয়ালি বিষয়গুলো শিখবেন। কোন একটা প্রজেক্ট আপনি তৈরি করে তারপরে ডেপ্লয় হলো, প্রজেক্ট কাজ শেষ, ওই প্রজেক্টে কাজ করে কোনো মজা নেই। যখনই রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করছেন তখনই চ্যালেঞ্জ। নতুন নতুন চ্যালেঞ্জ আপনার সামনে আসবে এবং এই চ্যালেঞ্জগুলো সলভ করতে হবে। এক্সিস্টিং প্রজেক্টে কাজ করাটা রিয়েলি ভেরি ডিফিকাল্ট, কারণ এক্সিস্টিং ডাটা নিয়েও আমাকে তখন চিন্তা করতে হয়। লাইক আমাদের 6000, 7000 বা 10,000 ইউজার হয়ে গেছে, এখন যদি নতুন কোনো একটা ফিল্ড যুক্ত করি, ওই ফিল্ডে 10,000 লোকের ডাটা কোথা থেকে আসবে? বিষয়টা বোঝা যাচ্ছে? সো যখন প্রজেক্টে কাজ করতে যাওয়া হয় তখন কিন্তু অনেক বিষয় কিন্তু মাথায় নিয়ে আগাতে হয়। আর রিয়েল লাইফ প্রজেক্টে বা রিয়েল টাইম বা যে প্রজেক্টটা এখন লাইভে আছে সেই প্রজেক্টে কাজ করার যদি এক্সপেরিয়েন্স হয় তখন কিন্তু বিষয়টা খুব ভালো মতো বোঝা যাবে। আর অ্যারে রিলেটেড যে বিষয়টা, আমরা যে কোনো ধরনের সাইট, ছোট হোক বড় হোক মাঝারি হোক, সব জায়গায় এই সিনট্যাক্সটা আমার লাগবেই, আদারওয়াইজ আমি ডাটা হ্যান্ডেল করতে পারবো না। ভেরি সিম্পল, আমি ডাটা হ্যান্ডেল করতে পারবো না। ওকে, সো এটা আমরা মাথায় রাখবো যে আমরা কিভাবে এই অ্যারেকে হ্যান্ডেল করব। সো না, 3D বলে কিছু নেই। ওকে, এখন আসি লাস্ট ডেতে আমি একটা সিনট্যাক্স স্কিপ করেছিলাম, ফর ইচ, এবং বলেছিলাম যে অ্যারে ছাড়া ফর ইচটা আলোচনা করা যাবে না। তো সেটা নিয়েই এখন একটু কাজ করার চেষ্টা করছি। ফর ইচ মূলত ডাটা নিয়ে, ডাটা বলবো না, অ্যারে নিয়ে কাজ করে। মানে অ্যারের ক্ষেত্রে অ্যারের ডাটাগুলো ডিসপ্লে করার কাজে বা অ্যারে থেকে ডাটা বের করার কাজে আমরা ফর ইচ লুপকে ইউজ করে থাকি। মানে অ্যারে যত বড়ই হোক, যত ডাটা নিয়েই থাকুক না কেন, আমি ফর ইচ লুপের মাধ্যমে ভেঙে সেই ডাটাগুলোকে এক্সপোজ করে দিতে পারি খুব সহজে। অ্যারে থেকে ডাটা বের করে খুব সহজে আমি ডিসপ্লে করে দিতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা ফর ইচে কিভাবে ডাটা দেখবো সেটা একটু দেখছি। এখন আমরা ফর ইচে কিভাবে আছি। ফর ইচের ফার্স্টে যেটা করতে হবে, আমাকে এভাবে নিতে হবে। হ্যাঁ, কোথায় সেমিকোলন? না, as dollar values। আচ্ছা, এই ডাটাটাকে আমরা অ্যারে বলছি। আমরা প্রথমে আমাদের কাছে একটা নিউমেরিক অ্যারে ছিল, এটা নিয়ে একটু কাজ করি। এটাকে ওপেন করে দিলাম। একটু খেয়াল করেন আমার কয়টা ইন্ডেক্স আছে? 5টা। ভ্যালু আছে 100 থেকে 1600।
তো এখন ডাটা অ্যারের ভ্যালুস এটা কিভাবে কাজ করবে, আমি কি চাচ্ছি, আমি বেসিক্যালি চাচ্ছি যে ডাটা অ্যারের ভেতরে প্রত্যেকটা ভ্যালুকে আমি বের করে নিয়ে আসতে। এটা তো 1D অ্যারে, রাইট? এবং 1D অ্যারে যখন ফর ইচে দেয়া হচ্ছে সে কি করবে, প্রতিবারের ইটারেশনে একটা একটা করে ভ্যালু দিয়ে দেবে। প্রথমবার কোন ভ্যালুটা দেবে, 0 ইন্ডেক্সের ভ্যালু, তারপরের বার 1 ইন্ডেক্সের ভ্যালু, তারপরের বার 2 ইন্ডেক্সের ভ্যালু। সো যখনই ফার্স্ট ইটারেশন হবে ডাটা অ্যারের 0তম ইন্ডেক্সের ভ্যালু ঢুকে যাবে কার মধ্যে, ভ্যালুসের মধ্যে। 0তে কত আছে, 0তে আছে 100। সো ভ্যালু ভেরিয়েবলের মধ্যে চলে আসবে 100। সো আমি ভ্যালু ভেরিয়েবলটা যদি ইকো করি এবং প্রত্যেকটা শেষে যদি একটা বিআর প্লেস করে দেই, ইকো ডলার ভ্যালুস বিআর যদি আমি প্লেস করে দেই, একটু খেয়াল করবেন, তাহলে নিউ লাইন হবে না? সো প্রথমবার ভ্যালুসে কত আসবে, 100, তারপরের বার 400, তারপরের বার 800, এভাবে আসবে না? এটা কতবার ঘুরবে? এখানে কি বলা আছে যে এত দূর পর্যন্ত যেতে হবে? এখানে বলা আছে এত এত করে বাড়তে হবে? কিছুই বলা নাই। ইনিশিয়াল ভ্যালু কত, 0, কারণ অ্যারের ইন্ডেক্স শুরু হয় কত থেকে। সো অ্যারে কিভাবে কাজ করবে, 0তম ইন্ডেক্সের ভ্যালু ফার্স্টে, তারপরে অ্যারেতে যতগুলো ইন্ডেক্স আছে ঠিক ততগুলো ভ্যালু এখানে চলে আসবে, রাইট? তো আমার যখন এই অ্যারেটা দিয়েছে, দেখেন অ্যারেতে যদি 1 লাখ ভ্যালুও থাকতো আমি কিন্তু এই 2 লাইনই লিখতাম। হ্যাঁ, অ্যারেতে 10টা ভ্যালু থাকলেও আমাকে 2 লাইনই লিখতে হচ্ছে সেখানকার ভ্যালু ডিসপ্লে করানোর জন্য। ক্লিয়ার? সো এবার যদি আমি রান করাই, দেখেন 100 থেকে 1600 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এখন আমার অ্যারেতে যত ভ্যালুই থাকুক না কেন, অ্যারের কিন্তু সেটা মাথা ব্যথা নেই, সে ফর ইচ সো সবগুলোকে ইটারেট করে দেবে। আমি যদি এটাকে কয়েকবার রিপিটও করি, রাইট, আমি কয়েকবার রিপিট করেছি, আমার অ্যারে সিনট্যাক্সে কোনো চেঞ্জেরও দরকার নেই, সে অটোমেটিক লুপ করে দেবে। সেভ করেছি, আচ্ছা, ইন্ডেক্স সেম হয়ে গেছে। আচ্ছা, ইন্ডেক্স গুলো বাড়িয়ে নিতে হবে। এই জন্য ভ্যালু সেম আসে। কত হবে, কাজ করছে না, কাজ করছে। সো এটা গেল 1D কনসেপ্টে। অ্যারে যখন 1 ডাইমেনশনাল তখন আমার এটা ঠিক এভাবে কাজ করবে। এখন হ্যাঁ পারবেন, তখন আপনাকে লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। একজন বলেছে যে আমার ইন্ডেক্স আছে অনেকগুলো, আমি তার মধ্যে থেকে স্পেসিফিক একটা ইন্ডেক্সের ভ্যালু চাচ্ছি, সেটা আমি কিভাবে ধরবো, রাইট? সো আমি একটা ইন্ডেক্সের ভ্যালু যখন চাচ্ছি, আমি চাচ্ছি লাইক 5তম ইন্ডেক্সের ভ্যালুটা পেতে, রাইট? সেক্ষেত্রে আমরা কি করব, একটু খেয়াল করেন, আমি কি করছি, i ইকুয়াল 1 ধরে নিচ্ছি, বা i ইকুয়াল আমি 0 ধরে নিচ্ছি, কারণ অ্যারের ইন্ডেক্স কোথা থেকে, 0 থেকে। সো আমি 5তম ইন্ডেক্সের ভ্যালু চাচ্ছি, আমি ইটারেট করে দিচ্ছি সবার শেষে, i কে আমি 1 যোগ করে দিচ্ছি। যখনই i এর ভ্যালু 7 হয়ে যাবে আমি বলছি ইফ $i ইকুয়াল ইকুয়াল কত, 7, তখনই এই ভ্যালুটা দেখাবে, আদারওয়াইজ অন্য ভ্যালুগুলো শোই করবে না। আমি 7 এর ভ্যালুটা পাচ্ছি, আপনাকে এর ভেতরে লজিক পুট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো অ্যারেটা ছিল যখন নিউমেরিক এবং অ্যারেটা ছিল যখন 1 ডাইমেনশনাল, তখন কিন্তু আমরা এভাবেই কাজটা করতে পারলাম। বাট আমার অ্যারে যদি হয় 2 ডাইমেনশনাল তখন সিনারিওটা বিট ডিফারেন্ট। একই ফর ইচ লুপের হেল্প নিয়ে আমরা কিন্তু কাজগুলো করতে পারি।
আমার অ্যারেটা হচ্ছে এম ডাটা, হ্যালো জি বলুন। আচ্ছা 2D অ্যারের ক্ষেত্রে একটু আমরা বলি বিষয়টা। 2D অ্যারেটা হচ্ছে, দেখেন এটা কি আমরা এম ডাটা বলেছি না? 2D অ্যারে হলে সে কিভাবে কাজ করে, প্রতিবারের ইটারেশনে, এটা তো 2D রাইট, একটা করে রো, একটা রোতে কয়টা ভ্যালু রয়েছে? দুইটা ভ্যালু, 0 0 আর 0 1, একটা করে রো চলে আসবে কার মধ্যে? ভ্যালুসে। তার মানে এই ভ্যালুর মধ্যে এখন কয়টা ভ্যালু আছে? ফাহাদ কয়টা ভ্যালু আছে? দুইটা। সো ভ্যালুর মধ্যে যখন দুইটা ভ্যালু আছে তখন রিয়াদ এটা কি ভেরিয়েবল না অ্যারে? ভ্যালুর মধ্যে ভ্যালু আছে কয়টা? দুইটা। তাহলে এটাকে আমরা কি বলবো, ভেরিয়েবল না অ্যারে? অ্যারে। তাহলে এই ভ্যালুটা কিন্তু আর ভেরিয়েবল নেই, রাইট? সো আমি যদি এখন একে এরকম বলি ইকো ডলার ভ্যালু ডট বিআর, তাহলে কি আমি ভ্যালু পাবো? দুইটা নাম পাবো? এরর আসবে। আমি অ্যারেকে কখনো ইকো করতে পারি না, রাইট? বাট অ্যারের একটা সিঙ্গেল ইন্ডেক্সকে কিন্তু আমি ইকো করতে পারি। আর ইন্ডেক্স গুলো কি ফিক্স না? আমরা জানি যে আমাদের অ্যারেতে ইন্ডেক্স আছে কি কি, 0 আর 1। আমার কলাম ইন্ডেক্স কি 0 1 ব্যতীত অন্য কোনো কিছু আছে? কলাম কিন্তু ফিক্সড 0 আর 1। সো এভাবে আমি লিখতে পারি ভ্যালুস ইন্ডেক্স 0, আবার স্পেস দিলাম, ডট দিলাম, ক্যাপ দিলাম, আবার ডলার ভ্যালুস লিখলাম, ইন্ডেক্স দিলাম, 1 লিখলাম, ডট ইন্ডেক্স। ক্লিয়ার? সো আমার কি হলো, ভ্যালুস 0 আবার ভ্যালুস 1। তার মানে তার মধ্যে যেহেতু দুইটা ভ্যালু আছে, সো 0 তম ইন্ডেক্সের ভ্যালুটাও এখানে লিখবে, তারপরে 1 তম ইন্ডেক্সের ভ্যালুটাও এখানে লিখবে। সো প্রতিবারের ইটারেশনে কি হবে, রো এর সংখ্যা চেঞ্জ হবে, কলাম কিন্তু চেঞ্জ হবে না, রাইট? আচ্ছা, সো ফাইনালি কি হবে, শেষে কি আসবে, এই যে বিআর লাইন ব্রেক করবে, তাই না? তো আমরা একটু চেক করে দেখি এর আউটপুটটা কেমন আসে। দেখেন প্রথমে আসছে কি 100 200, তারপরে কি আসে 300 400, তারপর 500 600, যেভাবে আমি আমার ভ্যালুগুলো রেখেছি। 0 0 তে কত আছে 100, 0 1 এ 200, তারপরে কি আছে 1 0 তে 300, 1 1 এ 400। সো বেসিক্যালি যা হয়েছে সেটা হচ্ছে এরকম যে কলামগুলো কি ফিক্স না, 0 1 0 1 0 1 চেঞ্জ আছে, রো তো চেঞ্জ। আমি এখানে কি দিয়েছি একটু দেখেন তো কোডের মধ্যে, রো কি হচ্ছে আমার জানার দরকার নেই, আমি দেখাবো কি কলাম। কারণ রো কাউন্টার লুপ অটোমেটিক বাড়াবে, প্রথমে কি নেবে 0, তারপরে নেবে কি 1, তারপরে নেবে 2, যতগুলো রো আছে সে সেভাবে চলতেই থাকবে। সো রো নিয়ে আমাদের এখানে মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা কোথায়, কলাম নিয়ে। যেহেতু এখানে কলাম ফিক্সড, রিপিট করছি, যেহেতু এখানে কলাম ফিক্সড, আমি কলাম মেনশন করে দিতে পারছি 0 1। বাট আমার যদি কলামের সংখ্যা জানা না থাকে তখন কি হবে, অনেক সময় এই কেসে আমরা করতে পারি যে অনেক সময় আমরা জানি না যে কি কলাম আছে বা কলামের সংখ্যা কতগুলো, তখন কিন্তু নেস্টেড ফর ইচ এর কনসেপ্টে যেতে হয়। এটা হচ্ছে সিঙ্গেল ফর ইচ এর কনসেপ্ট। আমরা জানি, আমরা একটা শিখলাম যে যদি ওয়ান ডাইমেনশনাল হয় কোনো সমস্যা নেই, একটা একটা করে ভ্যালু বের হচ্ছে আমরা দেখাচ্ছি। যদি 2D হয় সেক্ষেত্রে আমি ইন্ডেক্সের সংখ্যা জানলে ইন্ডেক্সের সংখ্যা দিয়ে আমি ভ্যালুগুলো বের করে নিয়ে আসতে পারছি। বাট যদি আমি 2D হয়, ইন্ডেক্সের সংখ্যা আমি না জানি বা ইন্ডেক্সের নাম্বার নাম আমি না জানি, তখন কি করব, রাইট? তখন আমাকে এই স্টাইল ফলো করতে হবে, আমাকে নেস্টেড ফর ইচে যেতে হবে। ফর ইচ
কাজ করবে এভাবে। এই 2D অ্যারেটা একটা করে রো পাঠাবে কার কাছে? ভ্যালুর কাছে। ভ্যালু তো তাহলে একটা অ্যারে, তাহলে ভ্যালু হয়ে যাবে এই ফর ইচ এর অ্যারে, তারপরে আমি করব কি একটা এ ভ্যালু। তাহলে এই এ ভ্যালুর মধ্যে কি আছে? একটা একটা করে সিঙ্গেল ভ্যালু। সো আমি সিঙ্গেল ভ্যালুটাকে যদি ইকো করে দিই এ ভ্যালু, রাইট, এবং এটা একটার পর একটা যখন আসবে স্পেস দিয়ে আসবে, তাই না? আচ্ছা, এটার পর একটা ব্রেক দেবে, প্রতিবার কাজ করার পর একটা করে ব্রেক দেবে কে? যাতে নিউ লাইন হয়, প্রতিটা রো শেষ হওয়ার পর একটা করে নিউ লাইন বসে, এই জন্য পরে শেষে এসে বসবে কি? লাইন ব্রেক, রাইট? সো এই কাজটাই দেখেন আগে যেভাবে করেছিলাম ওইটা এক্স্যাক্টলি সেম প্রসেসে কাজ করছে। এখানে কিন্তু আমার ইন্ডেক্সের নাম্বার জানার কোনো দরকার নেই, এবং কি নামে ইন্ডেক্স আছে সেটাও কি জানার দরকার আছে? উপরের লাইনটা আমাকে ইন্ডেক্সের নাম্বারও জানতে হচ্ছে, নামও জানতে হচ্ছে। নিচে আমাকে ইন্ডেক্সের নাম্বার জানার দরকার নেই, নাম জানারও কোনো দরকার নেই, আমি সব ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার? সো এটা হচ্ছে ফর ইচ, নেস্টেড ফর ইচ কনসেপ্ট। সো আমরা অ্যারেটা শিখলাম, অ্যারে সিনট্যাক্স শিখলাম, যার ইমপ্লিমেন্টেশন আছে হিউজ। ওকে, সো অ্যারে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব ইনশাআল্লাহ নেক্সট মঙ্গলবার থেকে। কালকে এক্সাম আছে, আমরা এক্সাম ফেস করি, এক্সামে পাস করি। এক্সাম নিয়ে মাথা ব্যথা আছে অনেক। আমরা একটু যারা এখানে আছেন কন্ট্রিবিউট করেন, আমি কিছুক্ষণ সময় দিচ্ছি এই কারণে, আপনারা আলোচনা করেন, শীট আপডেট করেন, এবং আপডেটেড শীটটা অবশ্যই আমাকে দিয়ে যান। আর যে 4 জনকে 5 জনকে থাকতে বলেছি তারা থাকবে, ঠিক আছে? থাকবে বলতে সবাই থাকবে, তাদেরকে আমি ডাকছি এক এক করে, তাদের সাথে আমি ইন্ডিভিজুয়ালি কথা বলে তাদের নাম ধাম চেঞ্জ করে দিব। হ্যাঁ, ওটা দেখেছি, ওটা নিয়ে কাজ করব। লজিক্যাল রিজনিং 15টা, নিউমেরিক্যাল রিজনিং এ আছে 10টা, ভার্বাল রিজনিং এ আছে 20টা। আপনি 58% পেয়েছেন। আপনি আপনারটা আসে নাই, আপনি ফেল করেছেন। হ্যাঁ, নিপা মোনালিসা সরি 52% পেয়েছেন। অপূর্ব পেয়েছে, অপূর্ব 58, মাশকুরুল পেয়েছে 58, আফরিন 58, আর নুসরাত পেয়েছে 58। আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদও 52 পেয়েছেন, ও 58 পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমি আমাদের ভিডিও ফাইলটা